ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। বাসায় থেকে আমাদের নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখো, ইনশাল্লাহ তোমরা অনেক উপকৃত হবা। তা আজ আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের অনুপাত নিয়ে আলোচনা করব। গতদিন তোমাদের অনুপাত এবং অনুপাত সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞাগুলো আলোচনা করেছিলাম এবং ছোট দুই একটি সমস্যার সমাধান করে দিয়েছিলাম। আজ আমি অনুশীলনের যে বাকি সব সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসো অনুপাত নিয়ে আরও একটু কথা বলে নিই। অনুপাত কি শিখেছিলাম? সমজাতীয় দুইটি রাশি একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়, আর এই ভগ্নাংশটিকে বলা হয় অনুপাত। নিশ্চয়ই তোমরা পড়েছো, হ্যাঁ, এটা অবশ্যই পড়বা, কেননা পরবর্তী ক্লাসেও কাজে লাগবে। তাহলে কি শিখলাম? অনুপাত। হ্যাঁ, অনুপাতের আমরা আজ কয়েকটি সমস্যার সমাধান করব। প্রথমে একটা সমস্যা দেখো, আমরা সমাধান করব। দুইটি সংখ্যার যোগফল 360। সংখ্যা দুইটির অনুপাত সংখ্যা দুইটির অনুপাত 4:5 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। আমরা সমাধান করব, তাই না? সমাধান। দেওয়া আছে দুইটি সংখ্যার যোগফল 360 এবং সংখ্যা দুইটির অনুপাত 4:5। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু লক্ষ্য করি, দেওয়া আছে দুইটি সংখ্যার যোগফল 360 এবং সংখ্যা দুইটির অনুপাত কত? 4:5। তাহলে এই সংখ্যা দুইটিকে আমরা এমনভাবে নিব যেন একটি সংখ্যা 4 হলে অপরটি হবে কত? 5। তাহলে আমাদেরকে এই সংখ্যাটিকে, হ্যাঁ, যে যোগফল আছে সেই যোগফলটিকে এমনভাবে ভাগ করে নিব যেন এই ভাগটা হবে মোট 9 ভাগ। তাহলে আমাদের প্রথম অনুপাত কত? 4, পরেরটা কত? 5। 4 আর 5 যোগফল কত? 9। তাহলে আমাদের মোট ভাগ করতে হবে সংখ্যাটির কত? যোগফলের কত? 9 ভাগ। 9 ভাগের প্রথম ভাগ 4 ভাগ হবে প্রথম সংখ্যা এবং 5 ভাগ হবে দ্বিতীয় সংখ্যা। তাহলে আমাদের কত ভাগ করতে হবে? 9 ভাগ। তাহলে আমরা লিখব অতএব অনুপাতের রাশি দ্বয়ের যোগফল 4+5 বা কত? 9। তাহলে আমাদের যোগফলকে কত ভাগ করতে হবে? 9 ভাগ করতে হবে। তারপর 4 ভাগ হবে প্রথম সংখ্যা, 5 ভাগ হবে দ্বিতীয় সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি অতএব প্রথম সংখ্যা কত? 360 এর 9 ভাগের 4 ভাগ। তো আমরা কেটে দিতে পারি। 4 নং কত? 36। তাহলে 4 × 4 = 0। তাহলে আমরা প্রথম সংখ্যা কত পেলাম? 160 এবং দ্বিতীয় সংখ্যা 360 এর 9 ভাগের কত ভাগ?
5 ভাগ, এটাও কেটে দিতে পারি 4 9 36, 5 2 4 5 20, 200। তাহলে আমরা কি শিখলাম? প্রথম সংখ্যাটি কত পাইলাম? 160, দ্বিতীয় সংখ্যাটি কত? 200। এই দুটো 160 আর 200 যোগ করলে কত হবে? 360 হবে। তাহলে আমাদের কোনো ভুল হয়নি। তাহলে কি বললাম? দুইটি সংখ্যার যোগফল কত? 360, সংখ্যা দুইটি অনুপাত 4:5। তাহলে সংখ্যা দুইটি নির্ণয় করো। আমরা কি করলাম? সংখ্যা দুইটির অনুপাতকে যোগ করে নিলাম, কেননা আমাদের এই সংখ্যাটিকে 9 ভাগ করতে হবে, যার 4 ভাগ হবে প্রথম সংখ্যাটি আর 5 ভাগ হবে দ্বিতীয় সংখ্যাটি। এই জন্য অনুপাতের রাশিদ্বয়ের যোগ করে নিলাম। তাহলে প্রথম সংখ্যা পেলাম 360-এর 9-4, কাটাকাটি করে কত পেলাম আমরা? 160। আবার দ্বিতীয় সংখ্যাটি কত? 360-এর কত? 9 ভাগের 5 ভাগ, কাটাকাটি করে কত আসলো? 200। তাহলে আমরা লিখতে পারি অতএব নিম্নে সংখ্যা দুইটি 160, 200। তো আমরা এরকম যে কোনো সমস্যা আসলে ইনশাল্লাহ করতে পারবো, আমার বিশ্বাস তোমরা পারবা। তো আমরা আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করি। একটি বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ওই বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা 350 জন হলে ছাত্র সংখ্যা কত? তা আমরা সমাধান করব। আমরা এই সমাধানটাকে দুইটি নিয়মে শিখব। যার যে নিয়মটা সহজ মনে হবে, সহজ বলতে কিছু না, যেটাকে করতে তুমি মনে করবা যে এটা তোমার মনে থাকবে, সেই নিয়মটাই তুমি প্রয়োগ করবা। ইনশাল্লাহ আমরা পারবো। একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত? 5:7। ওই বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা 350 জন হলে ছাত্রের সংখ্যা নির্ণয় করো। তাহলে দেওয়া আছে ছাত্র সংখ্যা অনুপাত ছাত্রী সংখ্যা 5:7। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ছাত্র সংখ্যা যদি হয় 5, ছাত্রী সংখ্যা কত? 7। ছাত্র সংখ্যা কত? 5, ছাত্রী সংখ্যা কত? 7। তাহলে ছাত্র সংখ্যা হবে ছাত্রী সংখ্যা। অতএব ছাত্রের, বা আমরা অর্থাৎ দিতে পারি, অর্থাৎ ছাত্রের সংখ্যা হবে ছাত্রীর সংখ্যার, ছাত্রীর সংখ্যা যার সেটা হবে কি নিচে, আর যে সেটা হবে উপরে। তাহলে অর্থাৎ ছাত্রের সংখ্যা হবে ছাত্রীর সংখ্যার কত? 7-এর 5 গুণ। ছাত্রীর সংখ্যা দিতে পারি, যেহেতু ছাত্রীর সংখ্যা 350 জন, সেহেতু বা অতএব ছাত্র সংখ্যা
350 এর এত জন। আমরা এটা কেটে দিতে পারি, 5 7 35, 5 5 25, 250 জন। তাহলে আমরা বুঝলাম যে যদি একটি বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত 5:7 হয়, ওই বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা 350 জন হয়, তাহলে ছাত্র সংখ্যা কতগুলো পেলাম আমরা? 250 জন। কতজন পেয়েছি? 250 জন। তাহলে অতএব নিম্নে ছাত্র সংখ্যা 250 জন। তাহলে আমরা একটা নিয়ম শিখলাম, আমরা এই সমস্যাটা আর একটা নিয়মে আমরা করতে পারি। তাহলে আমরা সবাই বুঝতে পারছি তো? দেখো দেওয়া আছে ছাত্র সংখ্যা ও ছাত্রী সংখ্যার অনুপাত কত? 5:7, অর্থাৎ ছাত্র সংখ্যা হবে ছাত্রী সংখ্যা 7-এর 5 গুণ। ছাত্রী সংখ্যা 350 জন, সুতরাং ছাত্র সংখ্যা হবে 250 জন। যদি প্রশ্ন এটা এভাবে দেওয়া থাকতো যে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত 5:7, ওই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 250 জন হলে ছাত্রী সংখ্যা কত? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একইভাবে সমাধান করতে পারি। দেওয়া আছে ছাত্র সংখ্যা অনুপাত ছাত্রী সংখ্যা 5:7, আর এখানে কি হবে? ছাত্রী সংখ্যা নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি ছাত্রীর সংখ্যা হবে, ছাত্রের সংখ্যার, এখন কি হবে? সংখ্যার যেটা নির্ণয় করে সেটা হবে উপরে। কোথায় হবে? উপরে। আর কোনটা যা দেওয়া থাকবে সেটা হবে নিচে। তাহলে 7/5 গুণ। তাহলে আমাদের ছাত্র সংখ্যা কত? 250 জন। তাহলে ছাত্রী সংখ্যা কত হবে? 250 এর, তাহলে আমাদের কি হবে? 7 উপরে 5 নিচে 5 দিয়ে কাটি, 5 5 25, তাহলে 5 7 35, গুণ করলে কত পাচ্ছি আমরা? 350 জন। তো অতএব নির্ণয়ে ছাত্রী সংখ্যা 350 জন। তার প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু মনোযোগ দিয়ে দেখলাম নিশ্চয়ই, তাই না? এখানে কি বললাম? হোক না ছাত্র সংখ্যা বা ছাত্রী সংখ্যা যাই দেওয়া থাক না কেন, আর যদি অনুপাত দেওয়া থাকে, একটি দেওয়া থাকলে আমরা অবশ্যই অপরটি নির্ণয় করতে পারবো। এরকম আমাদের আরও অনেক ধরনের সমস্যা হতে পারে, যেমন বইয়ের ক্ষেত্রে, বয়সের ক্ষেত্রে, অনেক, তাই না? তা আমরা এই সমস্যাটা আর একটা নিয়মে শিখে আমরা কি করব? পরে আর একটি অঙ্কে যেতে পারি। তাহলে আমাদের প্রথমে যে সমস্যাটা আছে সেটা নিয়েই কথা বলি। একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত 5:7, ওই বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা 350 জন হলে ছাত্র সংখ্যা কত? সমাধান। দেওয়া আছে ছাত্র সংখ্যা অনুপাত ছাত্রী সংখ্যা কত দেওয়া আছে? 5:7। আমরা গতদিন শিখেছিলাম, কি শিখেছিলাম? অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়। এবং কিছুক্ষণ আগে আমি সংজ্ঞা বলেছিলাম অনুপাতে, যে সমজাতীয় দুইটি রাশি একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি বললাম? সেই ভগ্নাংশটিকে বলা হয় অনুপাত। তাহলে অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়। তাহলে আমরা এটাকে যদি লিখতে পারি তাহলে কি হবে? ছাত্র সংখ্যা ভাগ ছাত্রী সংখ্যা ইকুয়াল 5/7। বা আমাদের কি নির্ণয় করতে বলা হয়েছে? ছাত্র সংখ্যা। তাহলে ছাত্র সংখ্যা ঠিক রাখলাম, ছাত্র সংখ্যা ভাগ ছাত্রী সংখ্যা কতজন দেওয়া আছে আমাদের? 350 জন। তাহলে 350 জন ইকুয়াল 5/7। সাইড নোট দিব, যেহেতু
ছাত্রী সংখ্যা 350 জন, বা 7 আমরা আর গুণন শিখেছি কিভাবে, 7 গুণন ছাত্র সংখ্যা ইকুয়াল 5 গুণন 350। আমরা জন এখানে লিখতে পারি, নাও লিখতে কখন লেখা যাবে, যদি অনুপাত না থাকে সেক্ষেত্রে লেখা যেতে পারে। তবে আমি যদি এখানে লিখতাম ছাত্র সংখ্যা কজন ধরে নিতাম, তাহলে আমি ক ভাগ 350 লিখতাম। যেহেতু আমি এখানে ছাত্র সংখ্যা কজন ধরিনি, শুধু ছাত্র সংখ্যা লিখেছি, সুতরাং এক্ষেত্রে জন লিখলেও সমস্যা হবে না। তাহলে বা ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যার সাথে 7 কি অবস্থা আছে, গুণ অবস্থায়। তাহলে ডান দিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। 5 গুণন 350 ভাগ 7, 5 7 35। আমরা গুণ করে দেই, 5 5 কত, 25 শূন্য। তাহলে আমরা কি পেলাম, অতএব ছাত্র সংখ্যা 250 জন। তাহলে আমরা দুইটা নিয়ম শিখলাম, দুই নিয়মেই দেখা গেল যে ছাত্র সংখ্যা সেম 250 জন। তাহলে আমরা বুঝলাম যে আমাদের সমস্যা কোনো ত্রুটি হয়নি, আমরা দুইটা নিয়মেই সমস্যাটা সমাধান করতে পারবো। যার যে নিয়মটা ভালো লাগবে সে নিয়মেই করবো, প্রত্যেকটা নিয়মেই সঠিক। তো আমরা এটা সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন থাকার কথা নয়। আমরা এখন পরবর্তী সমস্যায় যাব। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতদিন একটা সমস্যা সমাধান করেছিলাম, আজও সেই সমস্যাটা সমাধান করবো। কেননা আমাদের সাধারণত সৃজনশীল প্রশ্নগুলোতে ক নাম্বার এরকম সমস্যা দেওয়া থাকতে পারে, অথবা এমসিকিউ যেটা তোমরা জানো বহু নির্বাচনী প্রশ্ন, সেখানেও কি এই সমস্যাগুলো থাকতে পারে। তাই আমরা আজ আর একটু সমস্যা ওই নিয়মের করব। সেটা হলো 7 অনুপাত ফাঁকা ঘর ইকুয়াল 42 অনুপাত 54। 42 অনুপাত 54। আমরা একটু আগে বললাম অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা, কি আকারে লেখা যাবে, ভগ্নাংশ আকারে। তাহলে 7 ভাগ ফাঁকা ঘর ইকুয়াল 42 ভাগ 54। তো আমরা আর গুণন করে নেই, ফাঁকা ঘর গুণন 42 ইকুয়াল 7 গুণন 54, বা ফাঁকা ঘর ইকুয়াল 7 গুণন 54 ভাগ 42। আমরা কাটাকাটি করতে পারি, 7 থাকে 7, 6 7 42, 6 দিয়ে 54কে কাটা, 6 9 54। অতএব ফাঁকা ঘর ইকুয়াল 9 1 9। তাহলে আমরা কি পেলাম, অতএব 7 অনুপাত 9 ইকুয়াল 42 অনুপাত কত, 54। তো এরকম সমস্যা যদি আসে আমরা ইনশাল্লাহ পারবো। এমসিকিউ আকারে আমরা সরাসরি লিখতে পারি, হ্যাঁ, বা তোমরা যদি চাও এভাবে করেও দেখতে পারো, তাতে 1 মিনিট সময় লাগবে না। লাগবে কি, অবশ্যই লাগবে না, তোমরা যদি বেশি করে বাসায় প্র্যাকটিস করো। তোমাদের বইয়ে 2.1-এর 9 নম্বর সমস্যাটা নিয়ে আমরা একটু কথা বলি। হ্যাঁ, যেটা একটু আগে করলাম, একটু আগে প্রথমে যে সমস্যাটা সমাধান করেছিলাম ওই নিয়মেই তবু আমি সমস্যাটা সমাধান করে দিচ্ছি। 550 টাকাকে 5 অনুপাত 6 ও 4 অনুপাত 7 অনুপাতে ভাগ করে আমরা যে কোনো একটা শিখে নিতে পারি। তাহলে আমরা লিখলাম কত নাম্বার, 9। দেওয়া আছে প্রদত্ত অনুপাত, লিখলাম প্রদত্ত অনুপাত 5 অনুপাত 6।
তো আমাদের এখানে কত টাকা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা? 550 টাকা। তাহলে আমাদের কি করতে হবে? এই 550 টাকাকে 5 এবং 6 অনুপাতে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা প্রথমে শিখেছিলাম যত ভাগ করা হবে তার অর্থাৎ এটাকে অনুপাত থেকে মোট করে নিতে হবে। তাহলে আমাদের একজন পাবে 5 ভাগ আর একজন পাবে 6 ভাগ। তাহলে আমাদের 5 আর 6 কত? 11 ভাগ। তাহলে আমরা কি করলাম? যোগ করলাম, অর্থাৎ মোট টাকাটাকে 11 ভাগ করে নিতে হবে। তাহলে আমরা লিখব অতএব অনুপাতের রাশিদ্বয়ের যোগফল 5 যোগ 6 বা 11। অতএব প্রথম ভাগ মোট কত টাকা ছিল? 550 টাকা। তাহলে 550 এর কত ভাগ করতে হবে আমাদের? 11 ভাগ। 11 প্রথম ভাগ কত? 5। 11 ভাগের 5 ভাগ। তাহলে এটা দিয়ে আমরা কাটতে পারি 5 11 55 এত টাকা সমান 5 5 25। তাহলে 250 টাকা। এবং দ্বিতীয় ভাগ 550 এর 11 এর 6 কেটে দিতে পারি 5 6 30 300 টাকা। তাহলে আমরা 550 টাকাকে যদি 5 অনুপাত 6 অনুপাতে ভাগ করে দেই তাহলে প্রথম ভাগে পাবে কত টাকা? 250 টাকা। দ্বিতীয় ভাগে কত টাকা পাবে? 300 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ধরনের সমস্যা করতে পারবো তো? হ্যাঁ পারবো, বাসায় পড়বো। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? টাকার অনুপাত না পরিমাণ। টাকার পরিমাণ কত? 250 টাকা ও 300 টাকা। তো আমাদের বইয়ের কি 9 নম্বর সমস্যাটা আমরা পারলাম। এখানে আরও একটা অনুপাত দেওয়া আছে 4 অনুপাত 7 একইভাবে। তাহলে 4 আর 7 যোগ করলে কত হবে? 11। তা আমরা কি করব? প্রথম ভাগ কত হবে? 550 এর 11 ভাগের 4 ভাগ। আর দ্বিতীয় ভাগ কত হবে? 550 এর 11 ভাগের 7 ভাগ। একইভাবে কাটাকাটি করে আমরা সমস্যাটা সমাধান করতে পারবো। হ্যাঁ 10 নম্বর সমস্যাটা একটু দেখো। 10 নাম্বার কি বলা আছে? পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত? 14 অনুপাত কত? 3। পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত? 14 অনুপাত 3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? পিতার বয়স কত বছর? 56 বছর হলে হ্যাঁ পুত্রের বয়স কত? তো আমরা কি লিখতে পারি? পিতা ও দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত? 14 অনুপাত 3। তাহলে আমরা লিখব দেওয়া আছে পিতার বয়স অনুপাত পুত্রের বয়স কত দেওয়া আছে? 14 অনুপাত 3। তারপর তখন অর্থাৎ দ্বিতীয় সমস্যাটা যে সমাধান করেছিলাম সেখানেও সেম অঙ্ক। তাহলে এখানে আমরা কি করতে পারি? 2 নিয়মে করতে পারি। আমি দ্বিতীয় নিয়মটা করাই দিচ্ছি। হ্যাঁ তো অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি পিতার বয়স অনুপাত ভাগ পুত্রের বয়স ইকুয়াল 14 ভাগ কত? 3। বা আমাদের কার বয়স জানা আছে? পিতার বয়স। পিতার বয়স কত? 56 বছর। তাহলে পিতার বয়স 56, পুত্রের বয়স জানি না। চোদ্দ ভাগ 3। আমরা কি বলছিলাম? আর গুণ, তাই না? তাহলে আমরা কি লিখব? পুত্রের বয়স গুণন 14 ইকুয়াল 56 গুণন 3 বা
পুত্রের বয়স কত 56 গুণন 3, 14টা কি হবে এই দিক যাবে ভাগ 4 14 56। তাহলে অতএব পুত্রের বয়স কত 3 4 12 বছর। তাহলে আমরা এখানে লিখব যেহেতু পিতা বয়স 56 বছর। তো সেক্ষেত্রে আমরা এখন কি মনে হচ্ছে যে সবগুলো সমস্যাই সহজ। হ্যাঁ অবশ্যই সহজ, কারণ আসলে আমরা গণিতকে ভয় পাই, ভয় পাওয়ার কিছু নেই। যে কোনো সাবজেক্টের তুলনায় আমি মনে করি যারা ক্যালকুলেশন বেশি বেশি করতে পারো, প্র্যাকটিস বেশি করে করবা, তার কাছে গণিতটা অবশ্যই অন্যান্য সাবজেক্টের তুলনায় সহজ হবে। কিন্তু আমরা গণিতকে ভয় পাই, যার কারণে আমরা যেটা জানি যে যাকে ভয় পাই তার কাছ থেকে একটু দূরেই থাকি। তো এই গণিতকে ভয় পাই বিধায় গণিত থেকে একটু দূরে থাকি। তো আমরা যদি যাকে ভয় পাই তার সাথে একটু মেশার চেষ্টা করি, অভ্যাস করি, দেখবা ধীরে ধীরে সে তোমাকে আপন করে নিবে। ঠিক গণিতেও তুমি প্র্যাকটিস করো, দেখবা গণিত একটা সময় তোমার কাছে মনে হবে গণিতেই সবচেয়ে সহজ এবং সুন্দর একটা সাবজেক্ট। তার প্রিয় শিক্ষার্থীরা, আমার কথাটাকে তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে অবশ্যই বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা, দেখবা একসময় শুধু গণিতেই করতে মন চাবে। তো আমরা আরেকটা সমস্যার সমাধান করি। এটাও তোমাদের বইয়েরই সমস্যা, সেটা হলো 16 নাম্বার। 16 নাম্বার প্রশ্নটা কি আছে তোমাদের কাছে? যেহেতু বই আছে তোমরা অবশ্যই আমার পড়ার সঙ্গে বইটার সাথে মিলিয়ে নিবা। দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:6, অর্থাৎ দুই ধরনের দুইটা কম্পিউটার আছে যার দামের অনুপাত কত 5:6। একটা যদি হয় 5 আর একটা হবে কত 6। প্রথমটির দাম 25,000 টাকা হলে দ্বিতীয়টির দাম কত? তাহলে যেহেতু অনুপাত দেওয়া আছে 5:6 আর একটির দাম জানা আছে, তাহলে আমরা অবশ্যই অপরটির দাম নির্ণয় করতে পারবো, যা আমরা পূর্বে শিখে আসছি। তাহলে দ্বিতীয়টির দাম কত? এরপর বললো মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম দেখা গেল কোনো কারণেই কোনো কোম্পানির দাম কোম্পানি তার কম্পিউটারের দাম বৃদ্ধি করে দিল, তা সেটা বলো প্রথমটির দাম যদি 5,000 টাকা বেড়ে যায় তখন দামের অনুপাতটি কী ধরনের অনুপাত হবে? বলা হয়নি দ্বিতীয়টির দাম কমবে না বাড়বে, দ্বিতীয়টির দাম কি থাকবে? ঠিক থাকবে। কার দাম বাড়বে? প্রথম কম্পিউটারের দাম বাড়বে। তাহলে প্রথম কম্পিউটারের দাম বাড়লে যে টাকা হবে আর দ্বিতীয় কম্পিউটার আগে যে টাকাটা ছিল সেটাই থাকবে, তখন তাদের মধ্যে একটা অনুপাত হবে। সেটা কোন ধরনের অনুপাত? আমরা গতদিন কয়েক ধরনের অনুপাতের সংজ্ঞা শিখেছিলাম, তার মধ্যে দেখবে এটা কোন ধরনের অনুপাত হয়। ঠিক আছে, তাহলে দেওয়া আছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত কত 5:6। দেওয়া আছে দুইটি কম্পিউটারে, বা আমরা কি লিখতে পারি প্রথম কম্পিউটারের দাম অনুপাত দ্বিতীয় কম্পিউটারের দাম। দ্বিতীয় কম্পিউটারের দাম কত দেওয়া আছে আমাদের? 5:6। আবার একইভাবে আমরা বলতে পারি অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি প্রথম কম্পিউটারের দাম ভাগ দ্বিতীয় কম্পিউটারের দাম। পাঁচ ভাগ 6। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম কম্পিউটারের দাম কত দেওয়া আছে? 25,000 টাকা। তাহলে 25,000 ভাগ দ্বিতীয় কম্পিউটারের দাম ইকুয়াল 5/6। যেহেতু প্রথম কম্পিউটারের দাম
25,000 টাকা। তো আমরা আর গুণন করে নেই, দ্বিতীয় কম্পিউটারের দাম গুণন 5 ইকুয়াল 25,000 গুণন 6, বা দ্বিতীয় কম্পিউটারের দাম ইকুয়াল, তাহলে 5 কী হবে, ওই দিক ভাগ হয়ে যাবে 5, এটা কেটে দিতে পারি 5, 3, তাহলে কত, 5 6 30। তাহলে আমরা কি পাইলাম, দ্বিতীয় কম্পিউটারের দাম কত টাকা পেলাম, 30,000 টাকা। তাহলে লিখতে পারি অতএব দ্বিতীয় কম্পিউটারের দাম 30,000 টাকা। তা আমাদের প্রশ্নে যেটা ছিল কী ছিল, যে দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:6, প্রথমটির দাম 25,000 টাকা হলে দ্বিতীয়টির দাম কত, তাহলে আমরা কত পেলাম, দ্বিতীয় কম্পিউটারের দাম কত পেলাম, 30,000 টাকা। এর পরের অংশটা কি বলছে, মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায়, তাহলে প্রথম কম্পিউটারের দাম কত টাকা, 25,000 টাকা, দ্বিতীয় কম্পিউটারের দাম কত পেলাম আমরা, 30,000 টাকা। মূল্য বৃদ্ধির ফলে প্রথম কম্পিউটারের দাম হবে 25,000 যোগ কত টাকা মূল্য বৃদ্ধি পেবে, পাচ্ছে 5,000 টাকা, তাহলে 5,000 টাকা সমান কত, 30,000 টাকা। এবার আমরা কি প্রথম অংশে কি পেয়েছি, দ্বিতীয় কম্পিউটারের দাম কত পেয়েছি আমরা, 30,000 টাকা। তাহলে এখন প্রথম কম্পিউটারের দাম অনুপাত দ্বিতীয় কম্পিউটারের দাম সমান প্রথম কম্পিউটারের দাম বৃদ্ধির পর কত পেয়েছি আমরা, 30,000 টাকা, অনুপাত আমরা দ্বিতীয় কম্পিউটার মূল্য কত পেয়েছি, 30,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা গতদিন আলোচনা করেছিলাম যে অনুপাতকে একই রাশি দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না, তবে শূন্য ব্যতীত। হ্যাঁ, তো আমরা এখানেও দেখো 30,000, এখানেও 30,000, তাহলে 30,000 দ্বারা উভয় রাশিকে আমরা কি করতে পারি, ভাগ করে দিতে পারি। যদি ভাগ করে দেই, তাহলে 30,000 দ্বারা ভাগ করলে কি হবে, 1:1। তাহলে আমরা প্রথম কম্পিউটার দাম বৃদ্ধির পর কত আসলো, 30,000 টাকা, দ্বিতীয় কম্পিউটার দাম কত নির্ণয় করেছিলাম, 30,000 টাকা। তাহলে আমরা প্রথম কম্পিউটার ও দ্বিতীয় কম্পিউটার দাম কত পেলাম, 1:1। অর্থাৎ আমরা অনুপাতের সংজ্ঞা শিখেছিলাম একক অনুপাত। একক অনুপাত কাকে বলে, যে সরল অনুপাতে পূর্ব রাশি ও উত্তর রাশি সমান তাকে একক অনুপাত বলা হয়। তাহলে আমরা এখানে কি পেলাম, প্রথম এবং দ্বিতীয় কম্পিউটারের দাম কত, দামের অনুপাত কত, 1:1। তাহলে আমাদের কি ধরনের অনুপাত হলো, এটা কি ধরনের অনুপাত, একক অনুপাত। সুতরাং আমরা বলতে পারি, হ্যাঁ, কম্পিউটার
দুইটির দামের অনুপাত একক অনুপাত, অথবা আমরা লিখতে পারি কম্পিউটার দুইটি একক দাম একক অনুপাত। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, তা তোমরা নিশ্চয়ই অনুপাত সম্পর্কে তোমাদের ভীতিটা কেটে গেল, তাই না? এরপর আমাদের পরবর্তী অনুশীলনী দেওয়া আছে শতকরা। আমরা অধ্যায়টার নাম ছিল অনুপাত ও শতকরা। তা মোটামুটিভাবে অনুপাত সম্পর্কে ধারণা পেলাম। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের অনুপাত সম্পর্কিত আরও 2-3টি সৃজনশীল প্রশ্ন বা 5টি সৃজনশীল প্রশ্ন তোমাদের লিখে দিয়ে পরবর্তী অনুশীলনীতে আমি যাব ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, আমরা যেন সুস্থ থাকি। আর বাসায় থাকো, ঘরের বাইরে যেও না, বাবা মায়ের কথা শোনো, আর বেশি বেশি করে ভিটামিন সি জাতীয় খাবারগুলো খাও। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।